জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুরে এই সুপারিশ হস্তান্তর করা হয়। এর আগে গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াদ সহ কমিশনের সদস্যরা। সমাপনী বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ দেওয়া পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও, ছবি সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। গত 17 অক্টোবর সই হওয়া জুলাই জাতীয় সনদ বিএনপি, জামাত সহ অধিকাংশ দল অংশ নিলেও আইনি ভিত্তি স্পষ্ট না হওয়ায় এখনও সই করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। হোঁচট খাওয়ার অভিজ্ঞতা, সেগুলোকে মোকাবেলা করেই, সেগুলোকে বিবেচনায় রেখেই যেন রাষ্ট্র সংস্কারের এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়, সুপারিশ করা হয়, তার জন্য 2024 সালের অক্টোবর মাসে প্রাথমিক পর্যায়ে অন্তর্বর্তী সরকার কর্তৃক 6টি কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারা যে আন্তরিকতা প্রদর্শন করেছেন, যে সহযোগিতা করেছেন, যে দৃঢ়তার সঙ্গে সুচিন্তিতভাবে অগ্রসর হয়েছেন, তা এদেশের ইতিহাসে অভূতপূর্ব, দক্ষিণ এশিয়ায় নিশ্চিতভাবে অভূতপূর্ব এবং বৈশ্বিকভাবে তারা একটি উদাহরণ সৃষ্টি করেছেন। তার জন্য, এই কৃতিত্বের জন্য তারা আমাদের সকলের সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের যে বিশেষজ্ঞ প্যানেল, যারা আমাদের যখনই প্রয়োজন হয়েছে তখনই আমাদেরকে সহযোগিতা করেছেন, যুক্ত হয়েছেন, মতামত দিয়েছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই কাজের সঙ্গে যে গবেষকরা যুক্ত ছিলেন তাদের প্রতি। সবশেষে আমাদের কার্যালয়ে যে সমস্ত কর্মকর্তা এবং কর্মচারী এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে প্রতিদিন, এমনকি সাপ্তাহিক ছুটির দিন, সরকারি ছুটির দিন, এগুলো সত্ত্বেও নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, একাগ্রতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছেন, তাদের সকলের কাছে আমি ব্যক্তিগতভাবে এবং কমিশনের পক্ষ থেকে কৃতজ্ঞ। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে আমাদের এখানে উপস্থিত সকল সদস্যই প্রকৃতপক্ষে গত বছর অক্টোবর মাস থেকেই যুক্ত আছেন। এই সময়ে সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালনকালে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির দায়িত্ব পালনকালে এদেশের গণমাধ্যমগুলো যে দায়িত্বশীল আচরণ করেছেন, আপনারা যে সহযোগিতা করেছেন, আপনাদের পক্ষ থেকে যে সাহায্য আমরা পেয়েছি, সেটা কোনোভাবেই, কোনো ভাষায়, কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যাবে না। ঐকমত্য কমিশনের কাজের স্বচ্ছতা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রতিবেদন দেখছিলেন আমরা, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সন্দিহান জামাত। দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি সংশোধিত বিধিমালায় নির্বাচন দাবি করেন। এছাড়া নির্বাচন যাতে নির্বাচনী দায়িত্বপ্রাপ্তরা ভোট দিতে পারেন সে দাবিও করেন। বৈঠকে নভেম্বরে গণভোট, আরপিও সংশোধনী ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবি জানায় জামাতে ইসলামী। এসব দাবিতে দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশ জামাতে ইসলামের 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে 4 কমিশনার উপস্থিত ছিলেন। জামাতের প্রতিনিধি দলে ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের রিপোর্টার মিফতা গালিব, যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, বৈঠকে কি কি বিষয় আলোচনা হলো আর কি জানতে পেরেছেন সবশেষ আমাদেরকে জানাবেন। চাইলে আমরা যেমনটি দেখেছেন, আমরা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছি। কিছুক্ষণ আগে এখানে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে, নাসির উদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে
জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ ৭ সদস্যের একটি প্রতিনিধি দল তাদের সাক্ষাৎ করেছে। সাক্ষাতে আসলে মূলত জামাতের পক্ষ থেকে সাক্ষাতে আসলে মোটামুটি তারা নির্বাচন কমিশনারকে 18 দফা আসলে তারা 18 দফা এটা লিখিত তারা দাবি জানিয়েছেন। দাবিতে আসলে তারা যেমনটি বলেছেন তারা নভেম্বরের মাঝেই তারা গণভোটের বিষয়ে তারা খুব বেশি কনসার্ন দিয়েছেন। এছাড়া তারা আরপিও সংশোধনী, যেটা আসলে সকল দলের ঐক্যমতে আরপিও সংশোধনী হয়েছে, সেই আরপিও সংশোধনী নিয়ে বিএনপির যে বিরোধিতা, বিএনপি সে বিরোধিতা করে তারা সেটিকে বহাল চেয়েছেন। এছাড়া তারা নির্বাচনে যারা সরকারি কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা আছে তাদেরকে কোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে কথা বলেছেন। এছাড়া সাংবাদিকদের আরেকটি প্রশ্নের জবাবে মোতাবেক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে আসলে যে আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক সহ যেসব আর্থিক প্রতিষ্ঠান রয়েছে এই আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে দলীয় ফ্রেমিং করে বিতর্কিত করার প্রচেষ্টা করা হয়েছে এটি একটি হীন কাজ। তিনি এটাকে মোটামুটি বিরোধিতাই করেছেন। আর এছাড়া যে নির্বাচনের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, লেভেল প্লেইং ফিল্ড এবং যাদের দলীয় সংশ্লিষ্টতা আছে নির্বাচন কমিশনে যাদের দলীয় সংশ্লিষ্ট আছে, যারা নির্বাচনে কাজ করবে, যাদের দলীয় সংশ্লিষ্টতা আছে তাদেরকে যেন এদেরকে সুযোগ যেন দেয়া না হয়, এই ধরনের আসলে 18টি দফা আসলে নির্বাচন কমিশনকে জানিয়েছেন। তো এই ছিল আসলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন এবং জামাতের সাথে আসলে বৈঠকের তথ্য। শাহিলি। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। বিপুল সংখ্যক আসামির জামিন দেয়ার হাইকোর্টের 3 বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। মঙ্গলবার হাইকোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে। হাইকোর্ট বিভাগের এই 3 বিচারপতি হলেন বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাকির হোসেন। এদিকে জামিন দিতে চাপ দেয়ায় জুলাই আগস্টের একটি হত্যা মামলার আসামি আব্দুল হক প্রামাণিকের জামিন শুনতে বিব্রত বোধ করেছেন আপিল বিভাগ। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর আসামি পক্ষে শুনানি শেষ। বিচার শুরু হবে কিনা আদেশ 2 নভেম্বর। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে শুনানির পর এদিন ঠিক করেছেন। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ার 6 জনকে হত্যা সহ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। সোমবার হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে প্রসিকিউশন। পলাতক আসামিদের পক্ষে নিয়োগ পাওয়া স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেনের বক্তব্য শোনার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 2। আজ 28 অক্টোবর 2006 সালের এই দিনে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্যে লগি বৈঠা দিয়ে পিটিয়ে জামাতের শিবিরের 6 নেতাকর্মীকে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকারের শেষ দিন রাজপথে দিনভর ব্যাপক তাণ্ডব চালায় আওয়ামী লীগ। রাজপথে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের উপর নৃত্যের ঘটনাটি দেশের ইতিহাসে একটি অন্যতম নৃশংস ঘটনা জানিয়ে নিন্দার ঝড় ওঠে দেশ বিদেশে। সেদিন আওয়ামী লীগের কর্মীরা লগি বৈঠা ও লাঠি নিয়ে রাস্তায় অবস্থান নিয়েছিল। সেদিন বিষয়টি হঠাৎ করে ঘটেনি। আগে লগি বৈঠা নিয়ে রাজপথে এসে প্রতিপক্ষকে দমনের ঘোষণা দিয়েছিল শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। শক্তি সঞ্চার করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা। আশপাশে বেড়েছে বাতাসের গতিবেগও। এর গতিপথ ভারতের প্রদেশের দিকে এটি সন্ধ্যা বা রাতে উপকূলে আঘাত হানতে পারে। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেয়া 9 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর সন্ধ্যা বা রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশে উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 28 অক্টোবর পল্টন ট্র্যাজেডির মামলা প্রত্যাহার করা হয়েছে জানিয়ে সরকারকে এই মামলা
পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামী নেতারা। জাতীয় প্রেসক্লাবে 28 অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবসের চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ সময় এই মামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। ইলিয়াস মাতুরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভয়াল 28 অক্টোবর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কালো অধ্যায়। 2006 সালের এই দিনে ঢাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের লগি বৈঠার আঘাতে নিহত হন জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী। সেদিনের সহিংসতায় রক্তে রঞ্জিত হয় রাজধানী। হত্যা শেষে লাশের উপর যে নৃশংস নৃত্য তা দেখেছিল পুরো বিশ্ব। সেদিনের নিহতের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। প্রদর্শিত প্রতিটি ছবিতে ফুটে ওঠে 28 অক্টোবরের নির্মমতা। আলোচনা সভায় 28 অক্টোবর পল্টন ট্র্যাজেডির মামলার চার্জশিট হওয়ার পরও অদৃশ্য শক্তির ইশারায় তা সরিয়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন জামাতের নেতারা। 14 দলীয় দলের নেতা কর্মীরা যারা এই মামলার চার্জশিটভুক্ত আসামি ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, বিচার করতে হবে। শেখ হাসিনা এত মানুষকে হত্যা করেছে, একবার ফাঁসি দিলে তার শাস্তি যথার্থ হবে না, তাকে বারবার ফাঁসি দিতে হবে। এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, এটা যদিও মামলা হয়েছিল, চার্জশিট হয়েছিল, কিন্তু হাসিনার ক্ষমতা এসে এই সবগুলো মামলাকে তারা প্রত্যাহার করে নিয়েছিল। তো আমরা দাবি করছি যে এই মামলার ট্রাইব্যুনালে নতুন করে আবার চালু করে এই খুনিদের যথাযথ বিচার করতে হবে। অনুষ্ঠানে নিহত স্বজনদের আর্থিক ক্ষতিপূরণ সহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসন, রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়িয়ে 2024 জুলাই আগস্টের গণঅভ্যুত্থান যেমনভাবে আমরা তাদেরকে ওন করতে পেরেছি, 2006 সালে 28 অক্টোবর আমরা সেটাকে ওন করতে পারি নাই, কারণ এটা শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের সম্পদ বলে মনে করা হয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আমাদের গমকিত যে ভাইরা আছে, যাদেরকে খুনি হাসিনা এবং তার দোসররা গম করেছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। আলোচনা সভার পর আলোকচিত্রী প্রদর্শন করে জামাত ও শিবিরের নেতৃবৃন্দ। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ইউরোপের কয়েকটি দেশে আবারও দেখা দিয়েছে বার্ড ফ্লু এর প্রকোপ। জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডসের কয়েকটি ফার্মে শনাক্ত হয় এই বার্ড ফ্লু। ছড়িয়ে পড়ার শঙ্কায় ধ্বংস করা হয়েছে কয়েকটি ফার্ম। বাংলাদেশে প্রকোপ ছড়ানোর আশঙ্কায় আতঙ্কিত না হয়ে বায়োসিকিউরিটি মানার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। কোনো ফার্মে তেমন কোনো লক্ষণ দেখা দিলে সাথে সাথে বিশেষজ্ঞদের পরামর্শ নিলে এড়ানো যাবে এই সংকট। ইমরান হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন মিফতাক আলী। মানবদেহের প্রোটিনের চাহিদা মেটানোর অন্যতম পোল্ট্রি শিল্প। পৃথিবীর 30% প্রোটিনের চাহিদা পূরণ হয় ডিম সহ মুরগি, হাঁসের মাংস থেকে। সেই পোল্ট্রি শিল্পের আতঙ্ক বার্ড ফ্লু। সম্প্রতি ইউরোপের দেশ জার্মানি, বেলজিয়াম সহ কয়েকটি দেশ আবারও বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় আতঙ্কিত বাংলাদেশের পোল্ট্রি শিল্পের সাথে জড়িত প্রায় 8 মিলিয়ন মানুষ। তবে আতঙ্কিত না হয়ে যথাযথ বায়োসিকিউরিটি মেনে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। বায়োসিকিউরিটি যদি সঠিকভাবে মেনটেন করা, আমার কিন্তু অনেক খামারি কিন্তু সঠিকভাবে বায়োসিকিউরিটি মেনটেন করে। এমন হয় যে এই ভাইরাসগুলো খাদ্যের মাধ্যমেও ছড়ায়, মানুষের মাধ্যমেও ছড়ায়, বাতাসের মাধ্যমেও ছড়ায়, ইভেন দেখা যায় যে বিভিন্ন বন্য প্রাণী, পাখি এগুলির মাধ্যমে ছড়ায়। কাজে ফার্মগুলো কিভাবে প্রোটেকশন কে দিচ্ছে এটার মাধ্যমে। অপর এক বিশ্লেষকের মতে বাংলাদেশ পোল্ট্রি শিল্পে সুবিধাজনক অবস্থানে থাকায় বেশ কয়েকবার হতে হয়েছে গুজবের শিকার, যাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই শিল্প। বার্ড ফ্লু এভাবে আসলে বাংলাদেশে ছিল না, কিন্তু দেখা যাচ্ছে রিউমার যে বার্ড ফ্লু ছড়িয়েছে, অর্ধেকের বেশি পোল্ট্রি ফার্ম সংখ্যায় মানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এবং বার্ড ফ্লু কিছু বর্ডার এলাকায় ছিল, কিন্তু সমস্ত পোল্ট্রি ফার্মে ছিল না। ওই সময় যে পোল্ট্রি শিল্প একটা ধাক্কা খায়, সেখান থেকে উঠে দাঁড়াতে আমাদের অনেক সময় লেগেছে। তৃতীয় বিশ্বের এই দেশে এ ধরনের ঝুঁকি এবং অর্থনৈতিক ক্ষতি এড়াতে সচেতন থাকার বিকল্প নেই বলেও জানান এই বিশ্লেষক। অ্যাজ এ রিসার্চার আমি জানি এক্সটেনশনে যে আছে সে কি জানে কিনা, সে জানলেও সে কি প্রপারলি ওই খামারের কাছে তথ্যটা পৌঁছাতে পেরেছে কিনা। সে হয়তো না জানার কারণে সে ভয় কি করলো, তার ফার্মের মুরগিকে মেরে ফেললো সামহাও, হয়তো তার বার্ড ফ্লু হয়নি। তখন আলটিমেটলি খামারি ক্ষতিগ্রস্ত হয়, ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়, আমার দেশ ক্ষতিগ্রস্ত হয়, ইকোনমি ক্ষতিগ্রস্ত হয়।
ফার্মে তেমন কোনো লক্ষণ দেখা দিলে সাথে সাথেই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথাও জানিয়েছেন তারা। আশেপাশে প্রাণী সম্পদ সম্পর্কিত যে কর্মকর্তা প্রতিনিধি এনজিও থাকেন তাদেরকে তো আমার মনে হয় মনিটরিং আমাদের ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। খামারিদের সচেতন থাকার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি বৃদ্ধি করা গেলে এড়ানো যাবে সব ধরনের সংকট, এমনটা মনে করেন বিশ্লেষকরা। এবং সেখানে যথাযথ ব্যবস্থা নেয়। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।